পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির ফুলপিসি ও এডওয়ার্ড একটি ডার্ক থ্রিলার ও নারীকেন্দ্রিক মুভি। গল্পটি আবর্তিত হয়েছে ঐতিহ্যবাহী নন্দী জমিদার পরিবারকে কেন্দ্র করে। জমিদার মনীন্দ্রচন্দ্র নন্দী এক ধরনের স্বৈরাচারী শাসক, যিনি ভয় দেখিয়ে তার পরিবার সমেত সমস্ত প্রজাদের দাস বানিয়ে রেখেছেন। বিশেষ করে মেয়েরা তার কাছে একটা নরম মাংসের তাল ছাড়া আর কিছুই নয়। তারা শুধু সংসার সামলাবে আর বংশ দেবে। এই নরপিশাচ মনীন্দ্র নন্দীর প্রথম স্ত্রী রাজলক্ষ্মী আত্মহত্যা করেছিলেন তার উপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে। তারপর মনীন্দ্র আবার দ্বিতীয় বিয়ে করে অদিতিকে, আর এখন তৃতীয়বার বিয়ে করতে চলেছেন অদিতিরই ছোট বোন বিনিকে, সেটাও কিডনির জন্য। মনীন্দ্র নন্দীর কিডনি দুটোই খারাপ হয়ে গেছে, এখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কোনো গতি নেই। অদিতির সাথে কিডনি ম্যাচ করলেও অদিতি তা দিতে অস্বীকার করে, কারণ ওর হার্টের প্রবলেম আছে। ফলে মনীন্দ্র জোর করে অদিতির বোন বিনিকে বিয়ে করছে কিডনি নেবার জন্য। কিন্তু বিয়ের রাতেই রহস্যজনকভাবে মনীন্দ্র নন্দীর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মনীন্দ্রর মৃত্যুকে স্বাভাবিক দুর্ঘটনা বা অসুস্থতা বলে চালিয়ে দেবার চেষ্টা করে। এই পরিস্থিতিতে বিয়ে উপলক্ষে এই জমিদার বাড়িতে এসেছেন এই বাড়িরই মেয়ে ফুলচাপা নন্দী, বা সবার প্রিয় ফুলপিসি, যিনি এককালে এই মনীন্দ্রর অত্যাচারী ও পিতৃতান্ত্রিক পরিবেশেই বড় হয়েছিলেন। আশ্চর্যজনকভাবে এখানে আসার পর থেকেই ফুলপিসির অত্যন্ত প্রিয় পোষ্য এডওয়ার্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফুলপিসি একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মহিলা। তিনি পর্যবেক্ষণ করে এই জমিদার পরিবারের ভিতরের অন্ধকার দিক ও গভীর ষড়যন্ত্রগুলো উন্মোচন করতে শুরু করেন। বেরিয়ে আসতে থাকে একের পর এক রহস্য। তাহলে মনীন্দ্র নন্দীকে কে মারলো, আর এডওয়ার্ডই বা কোথায় নিখোঁজ হয়ে গেল? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার প্রথম সিনেই আমরা দেখতে পাই জমিদার মনীন্দ্র নন্দীর তৃতীয়বার বিয়ে উপলক্ষে জমিদার বাড়িতে বহু বছর পর এলেন ফুলপিসি। কিন্তু টাঙ্গার থেকে নামবার পরই তার প্রিয় পোষা বিড়াল এডওয়ার্ড কোথায় যেন চলে গেল। এডওয়ার্ডকে খুঁজতে খুঁজতে ফুলপিসি জমিদার বাড়িতে প্রবেশ করেন। তিনি দেখেন মূল দরজার কাছে দেওয়ালে চন্দন কাঠের ফ্রেমের একটা বিরাট মুঘল পেন্টিং ছিল। দিল্লি থেকে আনানো হয়েছিল সেটা, এখন নেই। অন্যদিকে এই বাড়ির মেজ বউ অদিতি সকাল থেকেই ঠাকুর ঘরের কাজ করে চলেছে, মনে একরাশ দুঃখ, কষ্ট, যন্ত্রণা চেপে রেখে। সন্ধে হলেই অদিতির বোন বিনিকে কনের সাজে সাজানো হলো, কিন্তু ওর মনও বিষাদগ্রস্ত। এই এত বড় জমিদার বাড়ি আলোয় ঝলমল করছে, কিন্তু কারোর মনে কোনো আনন্দ নেই। মনীন্দ্র যথারীতি রেডি হয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন। বিনিকে সবাই ছাদনা তলায় নিয়ে যাচ্ছে। অদিতি কাছে এসে বলল, যাস না বিনি, এত বড় ভুল করিস না, শোন আমার কথা। কিন্তু বিনি হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। চোখে জল রয়েছে মনীন্দ্রর প্রথম পক্ষের ছেলে সময়ের। দূরে বসে দুঃখে ড্রিঙ্ক করে চলেছে মনীন্দ্রর রক্ষিতা পুতুলবাইয়ের ছেলে রাজা। যথারীতি পান পাতা সরানো হলো, শুভদৃষ্টিও হলো, কিন্তু মনীন্দ্রর কাশিটা হঠাৎ খুব বেড়েছে। মনীন্দ্র ওর খাস চাকর হারানকে ডেকে বলল ওষুধ আনতে। হারান ওষুধ নিয়ে এলে মনীন্দ্র সেটা খেলো, কিন্তু তার কাশিটা থামলো না। এদিকে বিয়ে শুরু করা হয়েছে, কিন্তু ওষুধ খাবার সাথে সাথেই মনীন্দ্রর প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু হয়। কাশতে কাশতে ও হারানের কোলে লুটিয়ে পড়ে। ব্যাস, এত জাঁকজমক, আলো, রসনাই, এক মুহূর্তেই সব চুপ। মনীন্দ্রর সৎ ভাই যোগেন্দ্র ছুটে এসে বলল, ডাক্তার ডাকো তাড়াতাড়ি। কিন্তু ডাক্তার এসে বললেন, নেই, ওনার পালস পাওয়া যাচ্ছে না, উনি মারা গেছেন। এরই মধ্যে হয়ে গেল লোডশেডিং। সারা রাজবাড়ি অন্ধকার ঘুটঘুট করছে। মনীন্দ্রর দেহকে নিয়ে যাওয়া হয়েছে সদর হাসপাতালে। বাড়ির মেয়েরা সবাই একটা হল ঘরে বসে রয়েছে। বাড়ির কাজের মেয়ে জবা এসে বলল, কম করে 7 দিন এরকম চলবে, 2 ঘন্টা করে আলো থাকবে না। এরই মধ্যে বাড়ির পুরুষেরা ফিরে এলো। পুরুষেরা মানে যোগেন্দ্র আর সময়। এই বাড়ির সবচেয়ে বৃদ্ধা সবার ছোট মা বললেন, সব শেষ? সময় বলল, ডাক্তারবাবু মানে যিনি এসেছিলেন ডক্টর মাইতি, ডেথ সার্টিফিকেট লিখতে গিয়ে লিখে দিয়েছেন আনএক্সপ্লেইনড কোলাপস, মানে অস্বাভাবিক মৃত্যু। যোগেন্দ্র বলল, আরে ধুর, খুন নাকি, বললেই হলো, আমরা যেন কিছুই জানি না, কিছুই বুঝি না। ডায়ালিসিসের পর তো তাদের প্রেসারটা বাড়তো, তার উপর ডায়াবেটিস ছিল। ডাক্তার তো বলেই দিয়েছিলেন কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া গতি নেই। বউ তো আর কিডনি দিতে রাজি হলো না, তাই আবার বিয়ে। এই বয়সে এই ধকল আর সহ্য করতে পারে? অদিতি বলল, আমার শরীর দিত না, ডাক্তার বারণ করেছিলেন। বিনি বলল, তাই নিজের বোনকে হাঁড়ি কাটে চড়িয়ে দিলি, বল দিদি। অদিতি বলল, তোরও তো লোভ কম ছিল না বিনি। যোগেন্দ্র
যোগেন্দ্র বলল, দেহটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট আসতে 24 ঘন্টারও বেশি সময় লাগবে। এই কালিন্দীপুর তো আর কলকাতা নয়, আগামীকাল আবার থানা থেকে পুলিশ আসবে এনকোয়ারি করতে। পরদিন ভোরে ফুলপিসি শুনলেন ঘুঙুরের শব্দ, কিন্তু এই শোকের ঘরে নাচ কে করছে? ফুলপিসি ছাদে গিয়ে দেখলেন বিনি এলো চুলে নিজের খেয়ালে নাচ করে চলেছে। আর অন্যদিকে নিচে এসে উপস্থিত হয়েছে লোকাল থানার ওসি বাল্মীকি গড়াই। সেই সময় যোগেন্দ্র তার খাজনার খাতা দেখছিল। এখন তো ওই সব দেখাশোনা করবে। যোগেন্দ্র বলল, 3জন চাষি গত 3 মাস ধরে লিজের ভাড়া দেয়নি, অথচ 3 মাস ধরে আমার জমিতে চাষ করে চলেছে। নায়েব বলল, আমি রাজাকে পাঠিয়েছিলাম। ও ফিরে এসে বলল, অতিবর্ষণের জন্য চাষ ভালো হয়নি। যোগেন্দ্র বলল, অতিবর্ষণ হোক বা খরা হোক, আমার কিছুই আসে যায় না। চাষ করার জমি আমি দিই, তার জন্য মাস গেলে আমি একটা ভাড়া পাই, এটা তো দিতেই হবে। কথা বলতে বলতে সেখানে হাজির হলো অফিসার বাল্মীক। যদিও এই অফিসার মনীন্দ্রচন্দ্রের পোষা লোক, তার কথাই উঠবোস কোট। এই এস্টেটের কত রেপ কেসকে ভয় দেখিয়ে থানায় নিয়ে মারধর করে বিদ্রোহ করিয়ে নিয়েছে। পরিবর্তে পেয়েছে এই বাড়ির বহুমূল্য সব জিনিসপত্র। যাই হোক, সেই অফিসার এসে যোগেন্দ্রকে বলল, তাহলে আপনি তো এখন এই এস্টেটের রাজা, তাই না? যোগেন্দ্র বলল, তাতে আপনার কি? অফিসার বলল, না, শুনেছিলাম কদিন আগে আপনার দাদার সাথে আপনার একটু গন্ডগোল হয়েছিল। অফিসার একটা মার্বেলের মূর্তি দেখে বলল, আচ্ছা, এই মূর্তিটা কি খুবই পুরনো? যোগেন্দ্র বলল, এটা আমার ঠাকুরদা এনেছিলেন ইউরোপ থেকে, ওটা আপনাকে পাঠিয়ে দেব। অফিসার বলল, বাস, তাহলে আর কে কি বলেছে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, যাই আমি একটু খেয়ে দিয়ে আসি। হারান অফিসারকে লুচি সবজি খেতে দিচ্ছিল। অফিসার বলল, কর্তাকে ওষুধ কে দিত? হারান বলল, উনি সব গুছিয়ে রাখতেন, আমি শুধু হাতের কাছে এগিয়ে দিতাম। ওষুধ চিন্তা আমার কোনোদিনই ভুল হয়নি। কালকে বিকেলে যে ওষুধটা দিলাম ওটার পাতাটা আমি ছোট কর্তাকে দিয়ে দিয়েছিলাম। প্রেসারের ওষুধ রোজ 2 বেলা খেতেন। বড় কর্তা সপ্তাহে 2 বার ডায়ালিসিসের জন্য সদর হাসপাতালেও যেতেন। এবার অফিসার বড় কর্তার ঘরটা একটু ভালো করে দেখছিল, যেখানে দুটো কাশির শিশি রাখা রয়েছে। বাড়ির কাজের মেয়ে জবা হঠাৎ এসে ওই শিশি দুটোকে হাতে তুলে নিয়ে বলল, এই দুটোই খেতেন বড়বাবু, সকাল বিকাল। অফিসার দেখে রেগে গিয়ে বলল, এই নামাও ওগুলো, এভিডেন্স কেউ ওভাবে ধরে? তারপর কাশির ওষুধ দেখে বলল, ওনার কি খুব কাশি হয়েছিল নাকি? হারান বলল, অল্প, ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন। অফিসার হারানকে বলল, কাল সকালে ডাক্তারকে আসতে বলবি। জবা কাল লুচি আর ফুলকপির রসা রেঁধে রাখবি। একটা বেশ সুন্দর ভারী পিতলের পানদানি সাথে করে নিয়ে যাচ্ছিল অফিসার। তখনই এডওয়ার্ডকে খুঁজতে ঘরে ঢুকলেন ফুলপিসি। বললেন, গাড়িতে আমার পাশেই ছিল এডওয়ার্ড, আমি যখন টাঙ্গা থেকে নামলাম তখনও আমার সাথেই ছিল, তারপর থেকেই উধাও। অফিসারকে বললেন, আমি মনীন্দ্রর ফুলপিসি, আপনি এটা কেন নিয়ে যাচ্ছেন? এটা আমার ঠাকুরদার আনা বেনারস থেকে। অফিসার বলল, খুনের সময় আপনি কোথায় ছিলেন? জবা বলল, নিচে। ফুলপিসি বললেন, পিসি হলেও আইপিসি সম্বন্ধে আমার একটু ধারণা আছে। রিপোর্ট যখন আসেনি তখন তো এখনো এটাকে খুন বলা যায় না, ঠিক যেমন কারো বাড়ি থেকে দুম করে কোনো জিনিস তুলে নেওয়া যায় না। ফুলপিসির মনে পড়লো একবার বাগানে বসে দুর্দান্ত তানপুরা বাজাচ্ছিলেন তিনি, সেখানে মনীন্দ্র এবং তার বাবাও প্রেজেন্ট ছিল। মনীন্দ্রর বাবা ভালোবেসে এই পানদানিটা ফুলপিসিকে গিফট করেছিলেন। মনীন্দ্রর তাতে কি রাগ! ও বলেছিল, ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। ওর বাবা বলেছিলেন, তুমি তো এবছরও স্কুল পাস করতে পারলে না, তোমার পিসিকে দেখো, কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বুদ্ধি আর পরিশ্রমের যে মর্যাদা দিতে হয় সেটা জানো না? মনীন্দ্র চিৎকার করে বলেছিল, পড়াশুনো করে মেয়েরা কি করবে? মেয়েরা বিয়ে করে ঘর সংসার করবে। যাই হোক, এবার অফিসার গেল অদিতির কাছে। বলল, নিজের স্বামীর সাথে নিজের বোনের বিয়ে দিচ্ছিলেন, তারপরও আপনি এই বাড়িতেই থেকে গেলেন। অদিতি বলল, কোথায় যাব? কোথায় যাবার জায়গা আছে আমার? বাপের বাড়ি নেই, ব্যাংকের অ্যাকাউন্ট নেই, নন্দীবাড়ির মেজবো ছাড়া আমার কোনো পরিচয় আছে নাকি? যে বছর ফসল সব পোকাই খেলো, বাবা লিজের টাকা মেটাতে পারলো না, জমিদার আমায় চাইলেন, বাবা তাই দিল। পরে লুকিয়ে থানায় গিয়েছিলাম, পুলিশের চাপে তখন উনি আমায় বিয়ে করতে বাধ্য হন। অফিসার বলল, কিডনিটা দিয়ে দিলেই তো সব চুকে যেত। অদিতি বলল, আগের বছর আমার হার্টের অসুখ ধরা পড়েছিল, তাই এই বাড়ির ডাক্তারবাবু নিজেই মানা করেছিলেন কিডনি দিতে। অফিসার বলল, বিয়ের দিন সকাল থেকে আপনি কি কি করছিলেন? অদিতি বলল, সকাল থেকে গায়ে হলুদের তোড়জোড়, মন্দিরের চাতালে বসে হলুদ বাটলাম, তারপর চারধারে ঠাকুরের নাম করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, তারপর চন্দন বাটলাম, সলতে পাকালাম, প্রদীপ জ্বালালাম, তারপর দুপুরের নিমন্ত্রিত লোকেদের খাওয়ালাম, তারপর বিয়ে শুরু হতে একটু জিরোচ্ছিলাম। এবার অফিসার গেল বিনির সাথে কথা বলতে। বলল, কিডনিটা তাহলে আর শেষমেশ দিতে হলো না বলুন? বিনি বলল, তাই তো দেখছি।
অফিসার বলল, এ বাড়িতে এলেন কেন? দিদির সাথে সংসার পাততে? বিনি বলল, বাবা চলে যাবার পর বেশ কিছুদিন মামার বাড়িতেই ছিলাম, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মামি পাঠিয়ে দিলেন এই বাড়িতে। বলল মেয়ের বিয়ে দিতে নাকি অনেক খরচ। এরপর আমরা দেখি বেশ কয়েক বছর আগের ঘটনা। সেদিন বাড়িতে নাচ গানের আসর বসেছে। সামনে বসে মনীন্দ্রচন্দ্র নাচ করছে ওর প্রেমিকা পুতুল বাই, আর অন্যদিকে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ছাদে উঠে যাচ্ছে মনীন্দ্রর স্ত্রী রাজলক্ষ্মী। একসময় নিজের কাপড়ের আঁচল গলায় দিয়ে ঝুলে পড়লেন তিনি। পুতুল চাইতো অন্য কোনো মেয়ে যেন মনীন্দ্রর কাছে না আসে, কিন্তু মনীন্দ্র কোনো দিনই কোনো মেয়েকে ভালোবাসেনি। ও শুধু মেয়েদের শরীর নিয়ে খেলেছে। তাই পুতুলকেও বলেছিল, তুমি তোমার জায়গায় থাকবে, আমার সেবা করবে, ব্যাস, এর থেকে বেশি কিছু চাইবে না। যাই হোক, এবার অফিসার গেল পুতুলের বাগান বাড়িতে। জমিদার বাড়ির বাইরে এই বাড়িটা। অফিসার পুতুলকে বলল, তাহলে রাজা সাহেব নিজের বিয়ের আগের দিন এখানেই রাত কাটিয়েছিলেন, তাই তো? পুতুল বলল, রাজা আমার ছেলের নাম। অফিসার বলল, রাজা সাহেব শুনেছি আপনার ছেলেকে এই এস্টেটে একটা চাকরিও দিয়েছিলেন। ওদের কথাবার্তার মাঝে রাজা পিছনে এসে দাঁড়িয়েছিল। অফিসারের পুতুলের সম্বন্ধে কুরুচিকর কথাবার্তা শুনে ওর ছেলে রাজা প্রচন্ড রেগে যায় আর অফিসারের গায়ে হাত তুলতে যায়। পুতুল কোনোভাবে দুজনকে থামথম করে। রাত্রে ফুলপিসি গেলেন ছোট মার ঘরে। দেখলেন টেবিলে শুধু ওষুধের শিশি আর শিশি। ফুলপিসি বললেন, বাবা তুমি কত ওষুধ খাও গো, এত শিশি? তখনই হঠাৎ ফুলপিসি শুনতে পেলেন এডওয়ার্ডের আওয়াজ। তাই একটা হ্যারিকেন হাতে নিয়ে ওকে খুঁজতে বেরোলেন। যাওয়ার সময় লুকিয়ে একটা ওষুধের শিশি তুলে নেন। বাইরে বেরিয়ে সেটা থেকে এক ঢোক ওষুধ মুখে দিয়ে একটু হাসলেন ফুলপিসি। তারপর হঠাৎ দেখলেন আলো আধারিতে কেউ সর্বাঙ্গ চাদর মুড়ি দিয়ে বারান্দার মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আর তা দেখে হারান্ত ভয়ে ভূত ভূত করে চিৎকার করতে থাকে। সেই ফাঁকে ফুলপিসি একটা ঘরে ঢুকে যায়, আর অন্ধকারে পায়ে লেগে সেই ঘরের কাগজ ফেলার টবটা উল্টে যায়। সেখানে একটা কাগজ চোখে পড়ে ফুলপিসির। কাগজটা ভালো করে দেখে বুঝলেন এটা একটা চিঠি। চিঠিটা সময় নন্দীকে লেখা। খুব সম্ভবত সময় নন্দী বিনির কিডনি ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আপত্তি জানিয়ে কোর্টে কোনো চিঠি দিয়েছিলেন। এটা তারই উত্তর। কোর্ট এখানে কোনো অসঙ্গতি লক্ষ্য করেনি বলে দুজনের কিডনি ট্রান্সপ্লান্ট করাতে সম্মতি দিয়েছিলেন। ফুলপিসি মনে মনে ভাবলেন, সময় কেন চায়নি যে ওর বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হোক। পরদিন সকালে মনীন্দ্রচন্দ্র নন্দীর উকিল এসে তার লেখা উইলটা সবাইকে পড়ে শোনালেন, যেখানে মনীন্দ্র লিখেছেন, আমার বসত বাড়ি, সংলগ্ন আঙ্গিনা, ভোগ্য সম্পত্তি ও স্থাবর অস্থাবর সম্পদ আমার সৎ ভাই যোগেন্দ্রকে হস্তান্তরিত করে দেওয়া হবে। আমার বাবার তৃতীয় স্ত্রী হাসি দেবী এই গৃহে আজীবন বাস করবার অধিকার পাবেন। আমার সেতুপুরের বাড়ি, কৃষিজমি, ব্যাংক সেভিংস ও বিনিয়োগ সম্পদ সমস্ত আমার বংশধর সময় নন্দীর নামে হস্তান্তরিত হবে। সেতুপুরের বাসিন্দা পুতুল বাইয়ের নামে 1,00,000 টাকা প্রদান করা হবে। আমার প্রাক্তন স্ত্রী অদিতি নন্দীর নামে 5 লক্ষ টাকা আর বর্তমান স্ত্রী বিনির নামে 10 লক্ষ টাকা হস্তান্তরিত হবে। আমার পিতৃদেবের বোন ফুলচাপা নন্দীকে কোনো রকম আর্থিক উত্তরাধিকার প্রদান করা হবে না। শব্দ শোনার পর যোগেন্দ্র বলল, বিয়েটা তো হয়নি, তাই বিনিকে 10 লাখ টাকা দেওয়ার কথাটা আর আসছে কেন? কিন্তু সময় বলল, না, বাবা যাকে যা নিজের হাতে দিয়ে গেছেন সেটাই তারা পাবে। ফুলপিসি বললেন, সেগুনের কথা কিছু লেখেনি? উকিল বলল, কে সেগুন? সময় বলল, আমার নিজের দিদি। উকিল বলল, না, সেগুনের নামে এখানে কিছু নেই। ফুলপিসি বললেন, উইলটা কখন সই করা হয়েছিল? উকিল বললেন, বিয়ের 3 দিন আগে। এবার আমরা দেখি কদিন আগের ঘটনা, মানে যেদিন যোগেন্দ্র সেতুপুরের বাড়িটা পুতুলের নামে করা নিয়ে মনীন্দ্রর কাছে আপত্তি জানিয়েছিল। বলেছিল নন্দীদের বাড়ি হবে বাইজিদের নামে, তাছাড়া মেয়েরা তো উত্তরাধিকার পায় না, ছেলেরা পায়। মনীন্দ্র বলেছিল, তুই কি ভাবছিস আমি মরে গেছি? নতুন কিডনি বসবে, আমি আবার বাঁচবো। এই বাড়িতে রাজা একটাই, মনীন্দ্রচন্দ্র নন্দী, আর কেউ উত্তরাধিকার পাবে না। না বউ, না ভাই, না নাচনেওয়ালি, সব আমার। যোগেন্দ্র সবটা শুনে বলেছিল, আমাকে মুখ খুলতে বাধ্য করো না দাদা। রাজলক্ষ্মীও কিন্তু এমনি এমনি গলায় দড়ি দেয়নি। সেই দিনই মনীন্দ্র সাইনটা করেছিল। পরদিন সকাল সকাল অফিসার জমিদার বাড়িতে এসে পৌঁছে গেছে। উদ্দেশ্য লুচি আর ফুলকপির রসা খাবার। তবে তার আগে এবারের ছোট মার সাথে একবার কথা বলতে যাই। বলে, আপনাকে যে সম্পত্তি থেকে বাদ দেওয়া হলো, রাগ হয় না? ছোট মা বললেন, এই বয়সে এসে সম্পত্তির লোভ আমার নেই। তা করতেই ফুলপিসি ওদের জন্য লুচি সবজি নিয়ে এলো। এবারও অফিসের একটা পিতলের ঘোড়া বাগিয়ে নেবার তালে ছিল, কিন্তু ফুলপিসি
ফুলপিসির জন্য সেটা আবার ফসকে গেল। এবার ডাক্তারকে জেরা করতে তিনি বললেন, মনীন্দ্রর শরীরের জটিলতা তো ছিলই, ডায়ালিসিস চলছিল, সঙ্গে হাই ব্লাড প্রেসার, তার উপর সুগারও ছিল, কিন্তু ওর হার্টে কোনো সমস্যা ছিল না। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওদের কথাবার্তা ফুলপিসি ঘরে জিনিস রাখতে আসার অছিলায় সবটা শুনল। অফিসার এর পর গেল সময়ের কাছে, বলল, আপনার মায়ের মৃত্যুর জন্য আপনার বাবাকে দোষ দেননি, রাগ হয়নি? সময় বলল, তখন আমি অনেকটাই ছোট, আর বাবার সাথে আমার সম্পর্কটা খুবই ফর্মাল ছিল। সেই সময় নিচের থেকে রাজা দোতলায় একটা গ্লাস ছুঁড়ে মারলো। ওর রাগ যে ওর মাকে মাত্র 1 লাখ টাকা দেওয়া হয়েছে, সেই জন্যই ও চিৎকার করতে এসেছিল। যোগেন্দ্র নিচে এসে বলল, কি চাও তুমি? তোমার চাকরিটা চলে যাক? রাজা বলল, চাই না আমার চাকরি, আমি আদালতে যাব। আমাকে যদি পথে নামতে হয় তাহলে এবারের ইজ্জত নিয়ে নামবো, কাউকে ছাড়বো না। অফিসার ওকে ধরে থানায় নিয়ে চলে গেল। বিনি এসে ওর গয়নাগুলো ফেরত দিয়ে বলল, এই নে দিদি তোর গয়না। ফুলপিসি বলল, আমি কাল যখন এডওয়ার্ডকে খুঁজতে বেরোই তখন দেখলাম বারান্দায় শাল জড়িয়ে কেউ হেঁটে যাচ্ছে। ছোট মা বললেন, ও তোমার মনের ভুল। ফুলপিসি সমানে উল বুনে যান, তাই ফুলপিসি বললেন, একটা অবাক কাণ্ড যেন, আমার কাছে কেউ মিথ্যা বললেই আমার কাঁটার একটা ঘর পড়ে যায়। এই যেমন এখন একটা ঘর পড়ে গেল। তখনই সেখানে যোগেন্দ্র আর সময়ের সাথে অফিসার এসে বলল, রিপোর্ট এসে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট, সেকেন্ডারি টু হাইপার ক্যালিমিয়া। সময় বলল, শরীরে পটাশিয়ামের লেভেল অনেক বেশি ছিল, ডাক্তার বলেছেন ওটাই হার্ট থামিয়ে দিয়েছে। অফিসার বলল, কিন্তু এত সাবধানী একটা লোক হুট করে পটাশিয়াম বেড়ে গেল, সেটাই তো খটকা। যোগেন্দ্র বলল, থাক, আর আপনাকে ভাবতে হবে না। অফিসারের নজর পড়ল গয়নার বাক্সের উপর, ইশারা করে বলল, এগুলো পেলে সব খটকাই এক ঝটকাই সরিয়ে দেব। যোগেন্দ্র বলল, পেয়ে যাবেন। এবার মনীন্দ্রচন্দ্র নন্দীর মৃতদেহকে সৎকার করা হলো। আজ থেকে সবারই হবিষ্যি। রাত্রে আবার হেরিকেন হাতে ফুলপিসি তার এডওয়ার্ডকে খুঁজতে বেরিয়েছেন। বাইরের অন্ধকারে এই রাজবাড়িকে মনে হচ্ছে যেন ভূতপুরী। এরই মধ্যে আবার কাউকে চাদর মুড়ি দিয়ে হেঁটে যেতে দেখলেন ফুলপিসি। তারপর চুপি চুপি বারান্দায় এসে শুনতে পেলেন যোগেন্দ্র আর সময় কথা বলছে। যোগেন্দ্র বলল, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে আমার সবটা দিয়ে যেতে চাই। সময় বলল, কিন্তু আমায় কেন দিয়ে যেতে চান? সেটাই তো আমি বুঝি না কাকামশাই, অথচ আপনি দিদির খোঁজ একবারও করলেন না। যোগেন্দ্র বলল, সেগুনকে তার মা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। আমি চাই তুমি এই এস্টেটের মালিক হও, কারণ দাদা তোমার বাবা নন, আমি তোমার বাবা। সময় যেন আকাশ থেকে পড়লো। এ কি করে সম্ভব? ফুলপিসি আড়াল থেকে সবটাই শুনলেন। ঠিক তখনই কেউ ওনার মুখে চাদর ঢাকা দেয়। পরদিন বেলকনিতে অদিতি ফুলপিসিকে প্রসাদ দিতে আসে। ফুলপিসি বললেন, আচ্ছা অদিতি, কখনো চিৎকার করে বলতে ইচ্ছে করেনি তোমার সাথে যা যা হয়েছে সব ভুল? অদিতি বলল, চিৎকার করলে কে শুনতো ফুলপিসি? এমন তো নয় এই বাড়িতে কেউ কখনো চিৎকার করে প্রতিবাদ করেনি। এবার ফুলপিসি গেলেন লাইব্রেরি। ওনার ঠাকুরদার তৈরি এই লাইব্রেরিটা। ঠাকুরদা বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছিলেন, তাই অনেক ডাক্তারের বইও রয়েছে এখানে। এই বইগুলো ফুলপিসির খুবই প্রিয়। এখানে বসে একসাথে বই পড়তেন মনীন্দ্র আর ফুলপিসি। মনীন্দ্রর কথায় রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে ভুল করেছিলেন। যে স্ত্রী সারা জীবন স্বামীর সাথে কাটালো, স্বামী না থাকলে তার বেঁচে থেকে আর কি লাভ, এটাই ছিল মনীন্দ্রর ধারণা। মনীন্দ্র ফুলপিসিকে বলেছিলেন, ধর তুই বিয়ে করলি না, কি নিয়ে বাঁচবি? একটা পুরুষ তো লাগে নাকি? ফুলপিসি বলেছিলেন, আমি পুরুষ নিয়ে বাঁচবো না কুরুষ নিয়ে, সেটা না হয় আমাকেই বুঝে নিতে দে। মনীন্দ্র বরাবরই রাগ করত এই ফুলপিসির ওপর। এবার ফুলপিসি বিনিকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? বিনি বলল, থানায়। ফুলপিসি বললেন, আমিও যাব, চলো তোমার সাথে। রাস্তায় ফুলপিসি এডওয়ার্ডকে খুঁজছিল। বিনি বলল, এডওয়ার্ড কিন্তু বাড়িতে ঢোকেনি ফুলপিসি, কেউ দেখেনি। ফুলপিসি বললেন, কেউ দেখেনি মানে যে সত্যিটা মিথ্যে হয়ে যায় তা তো নয়। বিনি বললেও, অনেক ছোট থেকেই আমার নাচের শখ। এ বাড়িতে এসে পরিচয় হয় রাজার সাথে। ও এই এস্টেটের ল্যান্ড এজেন্ট ছিল। একদিন আমাকে ছাদে নাচ করতে দেখে ওর মায়ের কথা বলেছিল, পুতুল বাই, দারুণ নাচে। আমি বলেছিলাম তালিম নেব ওনার কাছে। রাজা বলেছিল কিন্তু ওখানে গেলে লোকে ছি ছি করবে, তাও আমি কোনো কথা শুনিনি। তখন থেকেই পুতুল মায়ের কাছে নাচ শিখছি। ফুলপিসি বললেন, অদিতির সাথে পুতুলের সম্পর্কটা কেমন? বিনি বলল, আসলে ঝগড়াটা তো হয় ভালোবাসার মানুষকে নিয়ে, এখানে সেরকম তো কোনো মানুষই নেই, তাই ওদের সম্পর্ক বেশ ভালো। এরপর ওরা থানায় গেল, রাজাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর ফুলপিসি ওর নিখোঁজ হয়ে যাওয়া এডওয়ার্ডের জন্য একটা ডায়েরি করলো।
রাজা আর বিনিকে দেখে মনে হচ্ছে ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে, আর অন্যদিকে সময় ও বিনিকে ভালোবাসে, সেটা ওর চোখ মুখ দেখে স্পষ্ট। ফুলপিসি সন্ধ্যাবেলায় ছোট মাকে জিজ্ঞেস করলেন, রাজলক্ষ্মী যেদিন মারা গেল সেদিন তুমি বাড়িতে ছিলে? ছোট মা বলল, না। অমন হাসি খুশি মেয়েটা যে কেন মরল? অদিতি বলল, বোধহয় বুঝে গিয়েছিল যে পুরুষ পেয়েছে, স্বামী পায়নি। সকালে অনেকদিন পর ফুলপিসি তার প্রিয় তানপুরা টানে একটু বসেছিলেন, তখনই ডাক্তারবাবু তার বাজনা শুনে সেখানে এসে বসলেন। বললেন, ছোট মার ইউটিআই আছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তাই একবার দেখতে এসেছিলাম। ফুলপিসি বললেন, আমার না এই লাইব্রেরিতে গিয়ে ধুলোয় বেশ একটা কাশি হয়েছে, একটা ওষুধ লিখে দেবেন? ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়ে চলে গেলেন। সেই কাগজ নিয়ে চুপি চুপি ফুলপিসি মনীন্দ্রর ঘরে গিয়ে তার কাশির ওষুধটার সাথে এই ওষুধটাকে মিলিয়ে দেখলেন। অন্যদিকে আমরা দেখি একবার মনীন্দ্র অদিতির ঘরে এসে বলেছিলেন, তুমি বাচ্চা দেবে না, কিডনিও দেবে না, তাহলে তোমাকে রেখে লাভটা কি? অদিতি বলেছিল, বাচ্চা জন্ম দিতে আপনি অক্ষম। মনীন্দ্র বলেছিলেন, কিন্তু কিডনি আমার চাই, তুমি না দিলে তোমার বোন দেবে। অদিতি অনেক হাতে পায়ে ধরেছিল, বলেছিল, এভাবে আমার বোনের জীবনটা নষ্ট করে দেবেন না। তাতে আরো রেগে গিয়ে মনীন্দ্র অদিতির হার্টের অসুখের ওষুধের খরচা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তাই বিনি বাধ্য হয়েছিল বিয়ের পিঁড়িতে বসতে আর কিডনি দিতে। রাত্রে ডাক্তারের লেখা কাশির ওষুধটা হারানকে দিয়ে আনালেন ফুলপিসি। ভূতের ভয়ে সন্ধ্যাবেলা থেকে কাঁপছে হারান। ও বলল, ভূত এই বাড়িতে নতুন কিছু নয়, এর আগেও তো রাত বেরোতে বড় বৌমার ঘর থেকে ভূত বেরোতে দেখেছি, আর তারপরই তো বড় বৌমা মারা গেল। আসল ঘটনাটা হলো, রাজলক্ষ্মীকে খাটে বেঁধে রাখতেন মনীন্দ্র নন্দী, ওর বংশ চাই, কিন্তু নিজে তো তাই সৎ ভাই যোগেন্দ্রকে দিয়ে এই বাড়ির বংশ নিয়েছিলেন মনীন্দ্র। যোগেন্দ্র রোজ রাত্রে চাদর মুড়ি দিয়ে রাজলক্ষ্মীর ঘরে আসত আর জোর করে ওর সাথে সঙ্গম করত। তার ফলেই এই বংশের সন্তান সময় আর সেগুনের জন্ম হয়। ফুলপিসি বললেন, রাজলক্ষ্মীর শেষ দিনটা কেমন ছিল? হারান বলল, সেদিন কর্তাবাবুর সাথে বড় বৌমার খুব ঝগড়া হচ্ছিল। আমরা দেখি রাজলক্ষ্মী মনীন্দ্রর কাছে এসে বলল, সন্ধ্যা থেকে আমার মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কি করেছেন ওর সাথে? মনীন্দ্র বলল, ওকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু কিছু করার আগেই তো ও কেঁদে ফেললো। রাজলক্ষ্মী অবাক হয়ে বলল, ও আপনার মেয়ে? মনীন্দ্র বলল, না, ও আমার মেয়ে নয়, ও যোগেনের মেয়ে, আর যোগেন আমার মায়ের পেটের ভাই নয়। রাজলক্ষ্মী বুঝতে পেরেছিল এই নরপিশাচ ওর মেয়ের সর্বনাশ করে দেবে, তাই ও লুকিয়ে সেগুনকে বাইরে পাঠিয়ে দিয়েছিল, যার খোঁজ এখনো কেউ জানে না। পরদিন আবার লাইব্রেরিতে বইয়ের ধুলো ঝাড়তে গিয়ে হার্ট ডিজিজের একটা বই বার করে পড়লেন ফুলপিসি। সন্ধ্যাবেলা ফুলপিসি ছোটমার কাছে এসে বললেন, সত্যি বলো তো, তুমি বিয়েটা চেয়েছিলে? ছোট মা বললেন, আমি কি কখনো কিছু চেয়েছি? মনি যা চেয়েছে তাই হয়েছে। এরপর আমরা দেখি একবার ছোট মা মনির কাছে গিয়ে বলেছিলেন, তুমি বলছো বিনি বিয়ে না করলে অদিতির চিকিৎসার খরচা দেবে না? মনীন্দ্র বলল, হ্যাঁ, আমার টাকা আমার নিয়ম, কাকে দেব, কাকে বাঁচাবো, কাকে মেরে ফেলবো, সেটা আমি ঠিক করব। রাত্রে আবার এডওয়ার্ডকে খুঁজতে বেরিয়ে এবার ফুলপিসি দেখলেন বিনির ঘরে ঢুকেছে সময়। ও বারবার বিনিকে রিকোয়েস্ট করছে বিনি যেন ওকে বিয়ে করে, কিন্তু বিনি এই পরিবারের কোনো পুরুষকেই বিয়ে করতে রাজি নয়। ও সময়কে বলল, আমি নাচবো, আমি একজন বড় শিল্পী হব, সবাই আমার নাচ দেখবে, আমি কোনো বাঁধনে জড়াতে চাই না। ফুলপিসি ভাবলেন, তাহলে এই হলো হারানের দেখা মনীন্দ্রের ভূত। কিন্তু সেদিন তো অন্যজন ছিল। সেদিন ফুলপিসির মুখে চাদর ঢাকা দিতে গিয়ে রাজা ধরা পড়ে গিয়েছিল। আসলে রাজা ছোট মার ওষুধের বোতলে ড্রিঙ্কস ভরে দেবার কাজ করত। ওষুধ খাবার নাম করে ছোট মা আসলে ড্রিঙ্ক করেন। প্রথম দিনেই এক ঢোক খেয়ে ফুলপিসি সেটা বুঝতে পেরেছিলেন। পরদিন সকালে টাঙ্গা রেডি করা হচ্ছে। ফুলপিসি উঠে হারানকে বললেন, কে কোথায় যাচ্ছে? হারান বলল, ছোট মা কাশি চলে যাচ্ছেন, কদিন থাকবেন। ফুলপিসি ছোট মার ঘরে এসে ওর বোনা একটা মোজা ছোট মাকে দিলেন। অন্যদিকে অদিতি ছোট মার ওষুধপত্রগুলো বাক্সে ঢোকাচ্ছে। ছোট মা বললেন, মা গঙ্গা আমাকে ডাকছে। ফুলপিসি একটা কাশির ওষুধের বোতল ছোট মার হাতে দিয়ে বললেন, তাহলে এটাও গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ছোট মার হাত থেকে জপমালাটা পড়ে গেল। ফুলপিসি বললেন, তোমার এখানে কাশির ওষুধটা খেয়েও যখন আমার কাশিটা কমেনি, তখনও আমার সন্দেহ হয়নি, কিন্তু হারান যে ওষুধটা এনে দিল ওটা খেয়ে বুঝলাম দুটো ওষুধ এক ছিল না। মনীন্দ্রর কাশির ওষুধের শিশিতে ছিল ইউটিআই এর ওষুধ, সেটাতে ছিল ভর্তি পটাশিয়াম। এটাই তো তুমি কিছুদিন আগে ডাক্তারের কাছ থেকে নিয়েছিলে, তাই না? এই বইটা পড়ে আমি জানতে পেরেছি যে কিডনি রোগীদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে সেটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ তাদের কিডনি শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বার করে দিতে পারে না, তখনই শরীরে পটাশিয়াম জমে যায়,
ফলে সেখান থেকেই হার্ট অ্যাটাক হতে পারে, যেটা মনীন্দ্রর সাথে হয়েছে। আর অদিতি, তুমি তো ওষুধটা বদলেছিলে তাই না? অদিতি বলল, কি করে বুঝলে? ফুলপিসি বললেন, তোমার পুজোর ঘটিতে ওষুধের গন্ধ পেয়ে সেদিন ঠাকুর ঘরে আমি তোমার পুজোর ঘটিটা দেখেছিলাম। এবার আমরা দেখি মনীন্দ্রের বিয়ের দিন সকালবেলা সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবার অছিলায় এক মুহূর্তের মধ্যে অদিতি মনীন্দ্রর ঘরে ঢুকে যায়। ওর ফুলের সাজের ভিতর ছিল ইউটিআই এর ওষুধ। অদিতি কাশির ওষুধের অর্ধেকটা ঘটিতে ঢেলে নিয়ে সেই কাশির সিরাপের সাথে ইউটিআই এর ওষুধটা মিশিয়ে দেয়। ফুলপিসি বললেন, কিন্তু ওইটুকুতে তো মনীন্দ্রর মৃত্যু নাও হতে পারত। তখন ঘরে এলো বিনি, বলল, সেই ব্যবস্থা আমি করেছিলাম। সকালে বড়বাবু জল চাইলে আমি হারানকে না যেতে দিয়ে নিজে গিয়েছিলাম জল দিতে। বড়বাবু কোনো কিছুরই স্বাদ গন্ধ পেতেন না, তাই ওনাকে জলের বদলে ডাবের জল খাইয়েছিলাম। ফলে মনীন্দ্রের শরীরে আরো পটাশিয়াম, কারণ ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। মজার কথা হলো, সেই সময় কাজের মেয়ে জবা এসে বলল, ওনাদের ধরলে আমাকেও যে ধরতে হবে, কারণ বড়বাবু যখন জল খুঁজছিল তখন আমিই তো হারান্দাকে অন্য কাজে লাগিয়ে দিয়েছিলাম আর বিনি দিদিকে ডাবের জলের গ্লাসটা দিয়ে পাঠিয়েছিলাম। জল খাবার পর যখন বড়বাবু বারান্দার চেয়ারে এসে বসলেন, তখন ঝাঁটা নিয়ে এমন ঝাঁট দিলুম যে ধুলোর চোটে বড়বাবুর কাশি শুরু হয়ে যায়। তখন বড়বাবু বাধ্য হয় ভিতরে গিয়ে কাশির ওষুধ খেতে, যাতে ইউটিআই এর ওষুধটা মেশানো ছিল। ফুলপিসি বললেন, আর কেউ বাকি আছো? তখন পুতুলবাই ঘরে ঢুকে হেসে বলল, আমি। ফুলপিসি বললেন, তুমি কি করেছিলে? পুতুল বলল, বিয়ের আগের দিন মনীন্দ্র আমার কাছেই ছিল। মনীন্দ্র কোনোদিনই কোথাও কিছু খেত না। সেদিন আমি ওকে পায়ে ধরে আমার হাতের রান্না খেতে রিকোয়েস্ট করেছিলাম। ও খেয়েও ছিল, তবে সেই খাবারে ছিল প্রচুর টমেটো সস। সব সবজিটা আমি আদর করে নিজের হাতে খাইয়েছিলাম, আমার প্রিয়তমা বলে কথা। ফুলপিসি বললেন, আরো পটাশিয়াম? তা তোমরা এত কষ্ট করতে গেলে কেন? বিষ দিয়ে দিলেই তো পারতে। ছোট মা বললেন, আমি জানতাম ঠাকুরজি, তুমিই একমাত্র ধরে ফেলতে পারো ব্যাপারটা। তুমি তো বরাবরই খুব বুদ্ধিমান। তাই এবার কি করবে? পুলিশ ডাকবে? মনির অত্যাচার যে আর সহ্য করতে পারছিলাম না। অদিতি বলল, তবে পিসি, এডওয়ার্ড বলে কিন্তু কেউ নেই। তুমি ওকে তৈরি করেছিলে সত্যিটা জানার জন্য, যাতে সারা বাড়ি ঘুরে বেড়াতে পারো আর কেউ না ধরে। ফুলপিসি বললেন, এডওয়ার্ড ছিল, এই বাড়িতেই ছিল। সেদিন ওই পানের বাটাটা দাদা আমাকে দিয়ে দেবার রাগে মনীন্দ্র আমার প্রিয় এডওয়ার্ডের পায়ে পাথর বেঁধে ওকে পুকুরের জলে ফেলে দিয়েছিল। যে বাড়িটাকে এডওয়ার্ড ভেবেছিল ওর নিরাপদ আশ্রয়, সেটাই হলো ওর জলের তলার সলিল সমাধি। তাই এবার ঠিক করেই এসেছিলাম যে মনির সঙ্গে এত বছরের হিসেবটা বুঝে নেব। ফুলপিসি বললেন, শুনেছি সামনে প্রজাতন্ত্র দিবস, তাই আমি তোমাদের ক্ষমা করলাম। তবে সেগুনের কি খবর? ছোট মা বললেন, আমি আমার সমস্ত গয়না দিয়ে ওকে কলকাতায় ডাক্তারি পড়াচ্ছি। ও এখন কলকাতায় বিশাল বড় ইউটিআই সার্জন। তবে একথা তুমি এবারের কাউকে বলো না ঠাকুরজি। ফুলপিসি বললেন, বলবো না, তবে একটা কথা দিতে হবে যে এই বাড়ি থেকে কেউ কোথাও পালাবে না, সবাইকে এক জায়গায় থাকতে হবে। আর আমার শাস্তি স্বরূপ আজ দুপুরে আমার হাতের রান্না খেতে হবে। বলো সবাই রাজি? সবাই সমস্বরে বলল, রাজি। সে কি আনন্দ! দুপুরে সব মেয়েরা মিলে রান্না করে খাওয়া দাওয়া, নাচ গান, একেবারে হই হই কাণ্ড। সময়ের তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু যোগেন্দ্র তা দেখে মুখ গোমড়া করে চলে গেল। যাই হোক, এবার বিদায়ের পালা। ফুলপিসি কলকাতা ফিরে যাচ্ছেন, সাথে রয়েছে তার প্রিয় পোষ্য একটা খেলনার বিড়াল এডওয়ার্ড। তো বন্ধুরা, গল্পটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।